আমরা যে জিনিসগুলো কিনি, ধরুন আমাদের খাবার দাবার, সেগুলো যে কত লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসে তার পেছনে কিন্তু একটা বিশাল অর্থনৈতিক ব্যবস্থা কাজ করে। ব্যাপারটা বেশ আড়ালে থাকে। চলুন আজকে একটা অদ্ভুত ঘটনা দিয়ে শুরু করি, অর্গ্যানিক খাবার নিয়ে। আর এই ঘটনার ভেতর দিয়ে আমরা সেই গোপন রহস্যটা জানার চেষ্টা করব। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে বুলগেরিয়ায়। সেখানে অর্গ্যানিক খাবার নিয়ে একটা সরকারি রিপোর্ট বের হয়েছে। আর সেই রিপোর্টেই এমন এক অদ্ভুত ব্যাপার সামনে এসেছে যা রীতিমতো একটা ধাঁধার মতো। রিপোর্টটা বলছে বুলগেরিয়ায় যে পরিমাণ অর্গানিক খাবার তৈরি হয় তার প্রায় 90%-রও বেশি, ভাবুন একবার, 90%-রও বেশি অন্য দেশে রপ্তানি হয়ে যায়। আর ঠিক সেই সময়ে বুলগেরিয়ার নিজেদের দোকানগুলোতে যে অর্গ্যানিক প্রোডাক্টস বিক্রি হয় তার প্রায় ৮০%ই আবার বিদেশ থেকে আমদানি করা। কি অদ্ভুত, তাই না? এতেই তো আসল প্রশ্নটা চলে আসে, তাই না? একটা দেশ কেন নিজের তৈরি করা জিনিস বিক্রি করে দেবে আর ঠিক সেই জিনিসটাই আবার অন্য দেশ থেকে কিনে আনবে? এটা আসলে আমাদের গ্লোবাল ইকোনমি কিভাবে কাজ করে সেটার একেবারে গোড়ার একটা প্রশ্ন। তো এই ধাঁধাটা ভাঙতে আর আন্তর্জাতিক বাণিজ্যের এই লুকানো জগৎটা বুঝতে আমরা মোট ৬টা ধাপে এগোব। প্রথমে দেখব বুলগেরিয়ার এই প্যারাডক্সটা, তারপর জানব দেশগুলো কেন বাণিজ্য করে। এরপর আসবে একটা বড় সমস্যা, আস্থার সংকট বা এই ট্রাস্ট প্রবলেম। দেখব ব্যাংকগুলো কিভাবে সেই সমস্যার সমাধান করে। তারপর আসবে কিছু জরুরি কাগজপত্র বা পেপার ট্রেলের কথা। আর সবশেষে এই ব্যবস্থা যখন বড় কোনো গড়বড় হয় তখন কি হয়। চলুন শুরু করা যাক। বুলগেরিয়ার এই অদ্ভুত আচরণের উত্তরটা কিন্তু অর্থনীতির খুব বেসিক একটা ধারণার মধ্যেই লুকিয়ে আছে। আর সেই ধারণাটাই আমাদের বলে দেয় যে দেশগুলো আসলে কেন একে অপরের সাথে ব্যবসা বাণিজ্য করে। এই ধারণাটার নাম হল কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ। মানে খুব সহজ করে বললে, অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ যেমনটা বলেছিলেন, প্রত্যেক দেশের উচিত সেই কাজেই মন দেওয়া যেটা তারা সবচেয়ে ভালোভাবে সবচেয়ে কম খরচে করতে পারে, আর বাকি যা যা দরকার সেগুলো অন্য দেশ থেকে কিনে নেওয়া। এতে সবারই লাভ, পুরো বিশ্ব অর্থনীতিই লাভবান হয়। আচ্ছা, তাহলে বোঝা গেল দেশগুলো কেন বাণিজ্য করে। কিন্তু সাথে সাথেই তো আরেকটা বড় প্রশ্ন চলে আসে। ধরুন এমন একজনকে টাকা পাঠাতে হবে যাকে চেনা যায় না, জানা যায় না, যে কিনা হাজার হাজার মাইল দূরে বসে আছে। কিভাবে বিশ্বাস করা যায়? কিভাবে টাকাটা নিরাপদে পাঠানো যায়? এটাই হলো বিশ্বাসের সংকট। দেখুন, যে মাল পাঠাচ্ছে সে চায় টাকাটা আগে হাতে পেতে, আর যে কিনছে সে চায় আগে মালটা হাতে পেয়ে নিশ্চিত হতে তারপর টাকা দেবে। কেউ তো আর ঝুঁকি নিতে রাজি না, ফলে একটা অচলাবস্থা তৈরি হয়। আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি নেয় গ্লোবাল ব্যাংকিং সিস্টেম। তাদের কাছে একটা দারুণ সমাধান আছে, যেটা কিনা ১০০ বছরেরও বেশি সময় ধরে এই আন্তর্জাতিক বাণিজ্যকে সচল রেখেছে। এই সমাধানটার নাম হল লেটার অফ ক্রেডিট, বা সংক্ষেপে এলসি। এটা আর কিছুই না, এটা হলো একটা গ্যারেন্টি। ব্যাংক এখানে ক্রেতা আর বিক্রেতা দুজনের মাঝখানে এসে দাঁড়ায়। ব্যাংক গ্যারেন্টি দেয় যে সব ঠিকঠাক থাকলে বিক্রেতা তার টাকা পাবেই। ফলে দুজনেরই ঝুঁকি কমে যায়। তো পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে? ধরুন আমদানিকারক, মানে যে কিনছে, সে তার ব্যাংকে একটা এলসি খুলতে বলে। সেই ব্যাংক তখন রপ্তানিকারকের, মানে যে বিক্রি করছে, তার ব্যাংকে এলসিটা পাঠিয়ে একটা গ্যারেন্টি দেয়। যেই না রপ্তানিকারক এই গ্যারেন্টিটা পেয়ে গেল, সে নিশ্চিন্তে মাল পাঠিয়ে দেয়। এরপর চালানের কাগজপত্রগুলো নিজের ব্যাংকে জমা দেয়। দুই ব্যাংক কাগজপত্রগুলো মিলিয়ে দেখে, আর সব ঠিক থাকলে টাকা লেনদেন হয়ে যায়। এভাবেই ব্যাংকগুলো একটা বিশ্বস্ত মাধ্যম হিসেবে কাজ করে। ব্যাপারটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? ব্যাংকগুলোর কিন্তু কন্টেনারের ভেতরে কি মাল আছে, তার মান কেমন, এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের কাছে আসল জিনিস হলো ডকুমেন্ট বা কাগজপত্র। কাগজ যদি ঠিক থাকে তো সব ঠিক। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে এত গুরুত্বপূর্ণ কাগজপত্রের কথা বলা হচ্ছে, এই পেপার ট্রেলটা আসলে কি? কোন কোন ডকুমেন্টসের উপর ভর করে এই পুরো সিস্টেমটা দাঁড়িয়ে আছে? সাধারণত একটা আন্তর্জাতিক লেনদেনে কয়েক ধরনের ডকুমেন্ট লাগে। যেমন ধরুন কমার্শিয়াল ইনভয়েস, যেখানে মালের দাম আর বিবরণ থাকে। তারপর আছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, যেমন বিল অফ লেডিং, যেটা প্রমাণ করে যে মাল জাহাজে তোলা হয়েছে। ইন্স্যুরেন্সের কাগজ থাকে, আবার কোন দেশে তৈরি সেটার জন্য সার্টিফিকেট অফ অরিজিনও লাগে। প্রত্যেকটা কাগজের একটা নির্দিষ্ট খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। এই যে এত কাগজপত্র নির্ভর একটা জটিল সিস্টেম, এটা কিন্তু বেশ মজবুত, তবে একেবারে নিখুঁত নয়। আর এখানেই সুযোগ তৈরি হয় খুব পরিকল্পিত জালিয়াতির। ব্যাংক আর নিয়ন্ত্রক সংস্থাগুলো কিছু রেড ফ্ল্যাগ বা বিপদ সংকেত চেনার জন্য ট্রেনিং পায়। যেমন ধরুন চালানের কাগজপত্রের মধ্যে তথ্যের গড়মিল, কিংবা লেনদেনের সাথে এমন কোনো কোম্পানির নাম জোড়ানো যার আসলে কোনো অস্তিত্বই নেই, অথবা খুব অদ্ভুত অচেনা কোনো রুটে মাল পাঠানো হচ্ছে।
এই সবই কিন্তু মানি লন্ডারিং বা বড় ধরনের জালিয়াতির ইঙ্গিত হতে পারে। আর এই ঝুঁকিগুলো কিন্তু একদম বাস্তব। একটা উদাহরণ দেই। একবার অস্তিত্বহীন একটা ব্রিটিশ কোম্পানি ভুয়া কাগজপত্র দেখিয়ে ২৬ জন রপ্তানিকারকের সাথে জালিয়াতি করে। ক্ষতির পরিমাণ কত ছিল জানেন? প্রায় ৬০০ কোটি টাকা। এটা পরিষ্কার দেখিয়ে দেয় যে একটু অসতর্ক হলেই এই সিস্টেমটাকে কতটা বাজেভাবে ব্যবহার করা সম্ভব। তাহলে শেষ কথা হলো, এই সিস্টেমটা বহু পুরনো আর বেশ জটিল। কিন্তু আজকের দিনে যখন ব্যবসা বাণিজ্য অনেক বেশি ডিজিটাল আর দ্রুতগতির হয়ে যাচ্ছে, তখন প্রশ্নটা থেকেই যায়, ভবিষ্যতের জন্য এই ব্যবস্থাটা কি যথেষ্ট নিরাপদ? আমাদের জিনিসপত্রগুলোকে নিরাপদে বিশ্বজুড়ে সচল রাখার জন্য এই অদৃশ্য কিন্তু শক্তিশালী কাঠামোটাকে এখন নতুন নতুন অনেক চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে।